আমরা এতক্ষণ পর্যন্ত স্মৃতি চর্চা করেছি। কি চর্চা? স্মৃতি চর্চা। স্মৃতিকে ফালিতে বলা হয় স্মৃতি। হ্যাঁ, স্মৃতিকে ফালি বলা হয় স্মৃতি। স্মৃতি এটা ফালি, বাংলা এটাকে স্মৃতি বলা হয়। আরেকটা শব্দ আছে মননশীলতা, আরেকটা আছে সচেতনতা, সজাগতা। এটা হচ্ছে স্মৃতি বাংলা, আমি যেগুলি বলেছি। এরপরে স্মৃতি কি করে আমাদেরকে চিত্তের একাগ্রতা করে, চিত্তকে কি করে একাগ্র করে। স্মৃতির কাজটা হচ্ছে কি চিত্তের একাগ্রতা সাধন। চিত্তের একাগ্রতা সাধন কেন করব? সমাধি লাভের জন্য। কি লাভের জন্য? সমাধি লাভের জন্য। সমাধি বা ধ্যান লাভের জন্য। ধ্যান কে করে? ধ্যান কে করে? স্মৃতি। ধ্যান কে করে? সমাধি কে করে? স্মৃতি। স্মৃতি কাকে নিয়ে সমাধি করে, ধ্যান করে? মনকে নিয়ে। মনে রাখবে, মনকে নিয়ে স্মৃতি ধ্যান করে, সমাধি করে। কালটা হচ্ছে কি? আমি যে ধ্যান করব, কাল মানে কি? সময়, টাইম। সময়টা কি? আমার দিকে মনোযোগী হও। কেমন? আমার দিকে, সবাই আমার দিকে, আমার কথার দিকে। সময়, কাল, মুহূর্ত। ধ্যান এই মুহূর্তে করে, অতীতও করে না, ভবিষ্যৎও করে না। এই জন্য ধ্যানের কাল হচ্ছে এট দ্য মোমেন্ট। এট দ্য মোমেন্ট। এখানে অনেক জ্ঞানী গুণী ভিক্ষুরা আছে না? সবাই আমার চাইতে আরো বেশি বুঝে। যেন এখানে আমাদের জ্যোতিষার আছে, বুঝছো? জ্যোতিষার অনেকদিন অভিধর্মে চর্চা করেছে, মায়ানমারে কোর্স নিয়েছে এটা একটা। তো এখানে যারা ভিক্ষুরা আছে সবাই এগুলি চর্চা করে। তো আমি একটু সহযোগিতা করছি মাত্র, ঠিক আছে? আমি একটু সহযোগিতা করছি। তাহলে ধ্যানের কালটা কি? এট দা মোমেন্ট, এই মুহূর্ত। অতীত না, ভবিষ্যৎ না। এই মুহূর্তটা ধ্যান করতে গেলে আমাদেরকে নো টকিং, কোনো কথা বলা যাবে না। নো থিঙ্কিং, কোনো চিন্তা করা যাবে না। নো প্ল্যান, কোনো পরিকল্পনা করা যাবে না। এখানে বসে বসে প্রজেক্ট, প্রকল্প বাস্তবায়নের কোনো পরিকল্পনা করা যাবে না। তাহলে এই মুহূর্তটা কেমন? স্থানটা কোথায়? কি ফন্ডি শাসন অবংশ প্রেয়ার এন্ড মেডিটেশন হল? স্থানটা কোথায়? স্থানটা কোথায়? এই স্থানটা হচ্ছে
দেহ মন ষড়েন্দ্রিয়। স্থানটা কোথায়? দেহ মন। দেহ আর মন নিয়ে ধ্যান করতে হয়, এটা হচ্ছে স্থান। স্থান কোথায়? দেহ আর মন। স্থান কখনো ফন্ডি শাসন বংশ প্রেয়ার এন্ড মেডিটেশন হল নয়। স্থান কি? দেহ মন। এটাকে ষড়েন্দ্রিয় বলা হয়। কোন ইন্দ্রিয়? যদি বিস্তারিত বলা হয় ষড়েন্দ্রিয়। কাল হচ্ছে কি? স্থান হচ্ছে কি? এই দেহ মন ষড়েন্দ্রিয় নিয়ে ধ্যান করতে হয়। কারণ এগুলি অস্থির। এগুলি এই পঞ্চ ইন্দ্রিয় মনেন্দ্রিয়কে কি করে? সবসময় অস্থির করে, অশান্ত করে, অসংযত করে। এগুলিকে শান্ত সংযত করার জন্য ধ্যান করতে হয়। তো আমি বেশি বলবো না, অল্পক্ষণ মাত্র একটা উদাহরণ দিয়ে, কাহিনী দিয়ে, উপাখ্যান দিয়ে আমি শুরু করব, আবার শেষ করে দেব। কেমন? জেন বুদ্ধিজমের একটা গল্প দিয়ে বলবো। গল্পটা হচ্ছে এরকম একটা ধ্যানের পরিবেশ। এটা কোথায়? একটা বনে। এটা কোথায়? বনের মধ্যে। বনের মধ্যে বৌদ্ধ ধ্যান সেন্টারগুলি এবং বৌদ্ধ বিহারগুলি কোথায় হয়? বেশিরভাগ বন জঙ্গলে হয়, নীরব নিস্তব্ধ স্থানে। যেমন আমরা এখানে ধ্যান করছি, কত সমস্যা দেখা যাচ্ছে না? এজন্য বুদ্ধ বন জঙ্গলকে ধ্যানের পরিবেশ বলেছেন, অন্তরায়বিহীন বলেছেন, বাধাবিহীন বলেছেন। তো বাধা থাকলেও আমাদেরকে ধ্যান করতে হবে, অন্তরায় থাকলেও আমাদেরকে ধ্যান করতে হবে। কিভাবে করবে? আমি এই গল্পটা বললেই আমরা বুঝতে পারবো। জেন পণ্ডিত একজন প্রবীণ ভিক্ষু, ওই ধ্যান সেন্টারের প্রধান। ওখানে কয়েকজন প্রবীণ ভিক্ষু থাকে। তো অনেক আবার নবাগত গেছে কি জন্য? ধ্যান করার জন্য। তো একজন ওখানে, মনে করো আমাদের রাহুলের মতো আর কি, না ওই রকম আর কি, জ্যোতি রাহুলের মতো একজন নবীন নবাগত ভিক্ষু ওখানে ধ্যান করছে, যুবক ভিক্ষু। তখন ধ্যান করতে করতে সে বিরক্ত হয়ে যাচ্ছে, রাগ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, কেন? কারণ কি? তার ফাঁসি দিয়ে অন্যান্যরা চলাফেরা করে, আবার বিড়াল বা কুকুর তার ফাঁস দিয়ে আসা যাওয়া করে। তারপর বাইরে থেকে আজকে যেমন হয়েছে এরকম শব্দ আসছে, ফাঁকিদের কিচিরমিচির শব্দ আসছে। এগুলি তাকে বারবার কি করে? রাগ করে, রাগান্বিত করে, কেমন না, দুঃখিত করে। তখন সে চিন্তা করছে, এখানে আসলাম শান্তির জন্য, এখানে তো শান্তি পাবো না। হ্যাঁ, এখানে কি জন্য আসলাম? শান্তির জন্য আসলাম, সুখের জন্য আসলাম। তো এখানে তো শান্তি পাবো না, শান্তি খুঁজে পাবো না। সে একরকম নিরাশ হয়ে গেছে। তখন ওখানে গুরুকে কি দিতে হয়? রিপোর্ট দিতে হয়, ধ্যানের রিপোর্ট দিতে হয়। সে কত কিভাবে ধ্যান করছে, কার কি সমস্যা, এগুলি গুরুকে উপস্থাপন করতে হয় ধ্যানে। তখন সেই গুরুকে উপস্থাপন করতে গিয়ে সেই বিরক্তিগুলি প্রকাশ করেছে। কিগুলি প্রকাশ করেছে? বিরক্তিগুলি প্রকাশ করেছে। তখন গুরু তাকে বলছে যে, তুমি কি জানো তোমাকে আসলে কোন জিনিসটা রাগান্বিত করে? গুরু তাকে কি বলছে? আসলে তুমি কি জানো তোমাকে কোন জিনিসটা রাগান্বিত করে? কিন্তু সে এগুলি বুঝতে নারাজ। এগুলি বলার পরেও সে বিরক্ত হয়। তখন কি করছে? একদিন সে একটা হ্রদের পাড়ে গেছে, তীরে গেছে। হ্রদ, বিশাল একটা হ্রদ আছে ওখানে। হ্রদের তীরে গিয়ে ধ্যান করছে।
মনে করছে যে ওখানে গেলে গুরুর এই কথা তো সে মর্মার্থ তো বুঝতে পারেনি। তখন সে বিরক্ত হয়ে বিহার থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে একটু বাইরে হ্রদের তীরের মধ্যে কি করছে, ধ্যান করছে। ধ্যান করতে করতে দেখা গেছে একজাক্ট ফাঁকি ওখানে এসে এমন ভাবে কিচিরমিচির করছে, তার থেকে রাগ উৎপন্ন হয়ে গেছে। এখানে আসলাম, এখানে তো সুখে হতে পারছি না, শান্তি লাভ করতে পারছি না, এখানেও তো হবে না। তখন একদিন দুদিন পর সে চিন্তা করছে ওই হ্রদের মধ্যে একটা নৌকা, খালি নৌকা আছে, একটা খুঁটিতে বাঁধা আছে। তখন সে চিন্তা করছে যে আমি এই নৌকাতে উঠে মাঝখানে গিয়ে ধ্যান করব। কোথায় গিয়ে? মাঝখানে গিয়ে ধ্যান করব। তখন মাঝখানে ধ্যান করছে, তো খুব আরামে ধ্যান করছে, খুব আরামে ধ্যান করছে। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, 3 দিন পর্যন্ত, তৃতীয় দিন পর্যন্ত খুব আরাম করে ধ্যান করছে, কোনো বিরক্ত আসেনি, রাগ আসেনি। চতুর্থ দিনে সে যখন ধ্যান করতে গেছে, আবারও ধ্যান করছে, ধ্যান করছে, ধ্যান করছে। এমন সময় তার মধ্যে অনুভব করছে নৌকাটা কে যেন নাড়া দিচ্ছি। কি করছে? কে যেন কি করছে, নাড়াচ্ছে। পানির অল্প অল্প শব্দ আসছে। তখন সে রাগান্বিত হয়ে যাচ্ছে, এখানে এসেও আমি সুখে হতে পারছি না, শান্তি লাভ করতে পারছি না, এখানে তো বিরক্তি। তখন যখন বেশি হয়ে যাচ্ছে, তখন সে চোখ খুলে দেখলো একটা নৌকা, আরেকটা নৌকা তার দিকে আসছে, আরেকটা নৌকা তার নৌকার দিকে আসছে। তখন সে জোরে জোরে বললো যে এই এদিকে আসবে না, এই এদিকে আসবে না। না, নৌকা কথা শুনে না, নৌকা এসে তাকে ধাক্কা দিল। তার নৌকাতে কি দিল? ধাক্কা দিয়ে দিছে। এখন ধাক্কা খাওয়ার পর এমন ভাবে রেগে গেছে, তখন সে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যখন গেছে, তখন ওই নৌকাতে কেউ কাউকে দেখছে না, কেউ নেই। নৌকাটা কি? খালি। নৌকাটা খালি। ওই বাতাসে নিয়ে আসছে, একটা জোরের বাতাসে ওই নৌকাটা পানিতে এমনি এমনি চলে যাচ্ছে, নোঙ্গর করা ছিল না। কেমন না? নোঙ্গর মানে বুঝো? নোঙ্গর, নোঙ্গর ছিল না? নোঙ্গর কে বুঝে? এই নৌকা, স্টিমার, বড় বড় লঞ্চ, এগুলিকে পানির মধ্যে এভাবে বেঁধে রাখে যে, এগুলিকে নোঙ্গর বলা হয়, এরকম আর কি, খাটা খাটা। এগুলি যখন ওখানে পানির মধ্যে ফেলে দেয়, ওগুলো মাটির মধ্যে ঢুকে যায়, তখন নৌকাটা পানির মধ্যে স্থির হয়ে থাকে। হ্যাঁ, নোঙ্গর ছিল না, এই জন্য নৌকাটা নিয়ে আসে। আমাদেরও এখানে ধ্যান করতে নোঙ্গর, নোঙ্গর করতে হবে মনটাকে, এখানে নোঙ্গর করতে হবে, নোঙ্গর নোঙ্গর, বুঝছো? যদি নোঙ্গর না করি, তাহলে মনটাও ও খালি নৌকার মতো চলে যাবে, এদিক এদিক চলে যাবে। বাতাস যখন আসবে, এদিকে যাবে, ওদিকে যাবে, এদিকে যাবে, ওদিকে যাবে, এদিকে যাবে, কেমন না? অস্থির হয়ে, অস্থির হয়ে যাবে। তাহলে আমাদেরকে ধ্যান করতে কি করতে হবে? মনটাকে নৌকার মতো নোঙ্গর করতে হবে। তখন সে কাউকে দেখতে পেল না। তাহলে সে বলছে যে আমি কার সাথে রাগ করলাম। তখন তার রাগটা আস্তে আস্তে কি হয়ে গেছে, দমিত হয়ে গেছে। সে আস্তে আস্তে শান্ত হয়ে গেছে, স্থির হয়ে গেছে। যখন শান্ত হয়ে গেছে, তখন চিন্তা করছে, ও আমি কার জন্য রাগ করলাম। তখন তার গুরুর কথা মনে পড়ছে। তার কার কথা মনে পড়েছে? গুরুর কথা। গুরুর বাক্যটা তার মনে পড়ে গেছে। গুরুর বাক্য কি ছিল? গুরুর বাক্য কি ছিল? তুমি কি জানো তোমাকে আসলে কে রাগান্বিত করে? কোন জিনিসটা রাগান্বিত করে?
তখন তার মনের মধ্যে সেটা চলে আসছে। চিন্তা করলো, হ্যাঁ, আমি খালি নৌকার মতো। কিসের মতো? খালি নৌকার মতো। এটা একটা নিমিত্ত তার মধ্যে চলে এসেছে। কি এসেছে? একটা নিমিত্ত। তার চিত্তের মধ্যে একটা নিমিত্ত চলে এসেছে। এই নিমিত্তকে নিয়ে সে পরিবর্তন হয়ে গেছে। আমি খালি শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছি, খালি নৌকার মতো, কারো সাথে না, আমার সাথে। কারো সাথে না, কার সাথে? আমার সাথে। খালি নৌকার সাথে যেমন, অনুরূপভাবে আমি আমার সাথে রাগ করছি, প্রতিক্রিয়া দেখাচ্ছি। তো সে ভুল বুঝতে পেরেছে, তখন সে সেখান থেকে চলে গেছে। ওই ধ্যানের যারা আরো তার সাথে এসেছে তাদের সাথে প্রতিদিন নিয়মিত ধ্যান করছে। তখন গুরু দেখছে যুবক ভিক্ষুটা আগের মতো নেই, এখন স্থির হয়ে গেছে, ভালো হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। হ্যাঁ, তো গুরু তখন তাকে বলছে, হ্যাঁ, তোমাকে এখন দেখছি, তুমি প্রকৃত, তোমাকে যে রাগান্বিত করে তুমি তাকে বুঝতে পেরেছো। কি করতে পেরেছো? বুঝতে পেরেছো। অনুরূপ ভাবে তোমরা বলো, আমি বলি, যতদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো না ততদিন খালি নৌকার সাথে কি করব? রাগ করব। খালি নৌকার সাথে রাগ করব। এখানে কারো সাথে রাগ করার নাই। এটা পারমার্থিক ভাবে যদি আমরা চিন্তা করি, খালি নৌকা ছাড়া কিছু নাই, ফাঁকা কিছু নাই। এই যে নাগার্জুনের শূন্যবাদ সম্পর্কে কার ধারণা আছে? কারো ধারণা আছে? কিন্তু এটা বৌদ্ধ দর্শনের সাথে যথার্থ না। বৌদ্ধ দর্শন হচ্ছে ঘর আছে কিন্তু মানুষ নেই, এটাকে শূন্যবাদ বলা হয়। এটাকে কি বলা হয়? শূন্যবাদ বলা হয়। এটাই যথার্থ। ঘর আছে কি নেই? ঘর আছে, মানুষ নেই। অর্থাৎ আমি আছি, আমার মধ্যে লোভ নেই, আমার মধ্যে দেশ নেই, আমার মধ্যে মোহ নেই, অনাসক্তি। অনাসক্তি মনটা যখন অনাসক্ত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কি শূন্য হয়ে যাবে? লোভ শূন্য হয়ে যাবে, দেশ শূন্য হয়ে যাবে, মোহ শূন্য হয়ে যাবে। তখন পরম শান্তি সে অনুভব করতে পারবে। কি অনুভব করবে? পরম শান্তি অনুভব করতে পারবে। তাহলে দেখো, আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যে দেশানা করছি এখানে কোনো সুখ নেই, এখানে কোনো সুখ নেই। তোমরা কি মনে করো আমি দেশানা করছি, এই দেশানার মধ্যে সুখ আছে? সুখ আছে? এটা ভুল ধারণা। আমি যে দেশানা করছি, আমার দেশানার মধ্যে সুখ আছে? কোনো সুখ নেই। ত্রিপিটকের মধ্যে সুখ আছে? কোনো সুখ নেই। সংঘাতনের মধ্যে সুখ আছে? কোনো সুখ নেই। এগুলি উপাদান মাত্র, উপকরণ মাত্র। হ্যাঁ, মোগো সেয়াডোবান্ধব বলেছে, কি বলেছে? ত্রিপিটক একটা প্রেসক্রিপশন, ত্রিপিটক একটা প্রেসক্রিপশন। অর্থাৎ ডাক্তারকে তথাগত বুদ্ধ, তথাগত বুদ্ধ আমাদের রোগীর জন্য। আমরা রোগী না, আমরা এই সংসার চক্রে ঘূর্ণয়মান, ঘুরছি ঘুরছি, তৃষ্ণার কারণে, অবিদ্যার তৃষ্ণার কারণে ঘুরছি ঘুরছি, ঘূর্ণি বায়ুর মতো, ঘূর্ণি আবর্ত, এটা ঘূর্ণি আবর্ত, ঘূর্ণায়মান এই জগৎ সংসারে আমরা ঘুরছি। তো বুদ্ধ এর থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছে। কি দিয়েছে? প্রেসক্রিপশন। এটাকে নাম দেওয়া হয়েছে ত্রিপিটক। এটা বুদ্ধ দিয়েছে ত্রিপিটক না আমরা দিয়েছি? আমরা দিয়েছি, বুদ্ধ দেয় নাই তো। বুদ্ধ দিয়েছে না তো, আমরা দিয়েছি। বুদ্ধের বাণীগুলোকে আমরা গবেষণা করে, রিসার্চ করে, আলোচনা করে
ফটন ফাটন করে, এগুলিকে বিনয়, এগুলিকে সূত্র, এগুলিকে অভিধর্ম। বুদ্ধ এগুলি বিনয় পিটক কেন বলেছেন, সূত্র পিটক কেন বলেছেন, অভিধর্ম পিটক কেন বলেছেন? বুদ্ধ কোন পিটক বলেননি, বুদ্ধ বাণীগুলো বলেছিলেন, ঠিক না? বুদ্ধ বাণীগুলো বলেছিলেন। তাহলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। তাহলে গুরু তাকে কি বলেছিল? একটি কথা মাত্র, তুমি কি জানো, তুমি কি জানো যে আসলে তোমাকে কোন জিনিসটা রাগান্বিত করছে? এই একটা কথা বলেছিল, কিন্তু সমাধান দেয়নি। সমাধান নিজে থেকে নিতে হবে। সমাধান কার থেকে নিতে হবে? নিজের থেকে নিতে হবে। সে নিজের থেকে সমাধানটা নিয়ে নিছে, বুঝতে পেরেছে আমাকে খালি নৌকায় রাগান্বিত করছে, আমি শুধু শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছি। কার সাথে? খালি নৌকার সাথে। আমরা একে অপরের সাথে মান করি, অভিমান করি, রাগ করি, এখানে কোনো সার্থকতা নেই। এগুলি ত্যাগ করতে হবে, ঠিক আছে? তো এগুলি ত্যাগ করার জন্য বুদ্ধ আমাদেরকে ধ্যান করার জন্য বলেছেন। ধ্যান কে করে? আবার বলছি, ধ্যান কে করে? স্মৃতি। স্মৃতি কাকে নিয়ে ধ্যান করে? মনকে নিয়ে ধ্যান করে। কোন কালে? এট দা মোমেন্ট, মুহূর্ত, অতীত না, ভবিষ্যৎ না। হ্যাঁ, বর্তমানটা নিয়ে ধ্যান করতে হবে। ধ্যানের স্থানটা কোথায়? দেহ আর মন নিয়ে। আমরা ধ্যানের সেন্টারের কথা বলি না, এগুলি না, এগুলি মাত্র ব্যবহারিক। আক্ষরিকত্ব এগুলি আমরা ব্যবহার করি মাত্র। এখানে বসেছি, এখানে বসে আমরা ধ্যান চর্চা করছি। আমরা যদি এখানে না বসবো অন্য জায়গায় বসতে পারতাম, ঠিক না? আসল ধ্যান সেন্টার হচ্ছে কোনটা? দেহ আর মন। তাহলে এটা আমরা যে শ্বাস প্রশ্বাসের কথা বলেছি না, কি বলেছি? শ্বাস প্রশ্বাস ধ্যান কি করব? শ্বাস প্রশ্বাস 40 প্রকার সমত ধ্যানের মধ্যে একটি মাত্র ধ্যান আনাপানাসাতি। হ্যাঁ, আরো 39টি বাকি থেকে গেছে না? এগুলি সম্পর্কে আমরা জানি, বুঝি। এগুলি আস্তে আস্তে আমাদেরকে ফটন ফাটন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হবে। এখানে যারা নতুন ভিক্ষুরা এবং যারা শ্রামণরা আসছে, এদের থেকে এগুলি শিক্ষা করে বাড়িতে যেতে হবে। যদি এখানে থাকতে না চায়, বাড়িতে গেলে এগুলি বাড়িতে চর্চা করতে পারবে, মাকে শিখাতে পারবে, বোনকে শিখাতে পারবে, ভাইকে শিখাতে পারবে। তো এখানে এসে আমরা কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম? ওই মোবাইল গুলো নিয়ে টিভি টিভি করে করে চলে গেল সময়, রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, ঠিক না? তো এগুলি কি সার? কোনো সার না, এগুলি এগুলি অসার। তো এখানে আজকে থেকে 3টা ক্লাস চলবে। এখানে একটা বিনয় পিটক নিয়ে, একটা সূত্র পিটক নিয়ে, একটা অভিধর্ম পিটক নিয়ে, 3টা পিটক নিয়ে 3টা ক্লাস হবে। সবাই অংশগ্রহণ করবে মানহীন ভাবে, নিরহংকার ভাবে। কে করছে, কি করছে এটা বলার নয়। আমি শিখবো, জানবো, উপলব্ধি করবো, এটাই আমার উদ্দেশ্য, লক্ষ্য, ঠিক আছে? তো পরিশেষে বলবো, এটাকে ইংরেজিতে বলা হয় ব্রেথিং ইন, ব্রেথিং আউট। শ্বাস প্রশ্বাসকে বলা হয়, শ্বাস প্রশ্বাসকে ইংরেজিতে কি বলা হয়? ব্রেথিং ইন, ব্রেথিং আউট। অর্থাৎ শ্বাস ভিতরে প্রবেশ করে, এটাকে বলা হয় ব্রেথিং ইন। আর যেটা বের হয় এটাকে বলা হয় ব্রেথিং আউট। তাহলে এগুলি আমাদেরকে যত সমস্যা আসুক, আমি একটা ঘটনা উপেক্ষান উদাহরণ দিলাম তো, আর এগুলি তো বলতে হবে না, ঠিক না? এগুলি বলতে হবে আর বলতে হবে না। যে যত এগুলিকে উপেক্ষা করতে পারবে, বসে বসে শান্তি লাভ করবে। আর এগুলো নিয়ে বিরক্তি প্রকাশ করবে, ওই নবীন ভিক্ষুর মতো কষ্ট পাবে, বিরক্ত হবে। যদিও বা সেই নবীন ভিক্ষু হলেও সে শেষ পর্যন্ত একটা ঠিকানা লাভ করেছে, কিন্তু আমরা সবাই কি লাভ করতে পারবো? সবার দ্বারা সম্ভব নয়।
তো আজ নয়, আজকে আমরা একটা সুন্দর সময় কাটালাম, আরো অবশিষ্ট সময়গুলো আমরা সুন্দরভাবে কাটাবো, এটা প্রত্যাশা রেখে সকলের মঙ্গল, জয় মঙ্গল, সমৃদ্ধি, উন্নতি কামনা করে আমার আলোচনা এখানে পরিসমাপ্ত করছি।